যে যন্ত্রের সাহায্যে খুবই ক্ষুদ্র বস্তু বা ক্ষুদ্র বস্তু লিখলেও চলবে, পর্যবেক্ষণ করা হয় তাকে অণুবীক্ষণ যন্ত্র বলে। অণুবীক্ষণ যন্ত্রকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র, আরেকটা হচ্ছে কি জটিল অণুবীক্ষণ যন্ত্র। সরল একটাকে কখনো কেউ জটিল বলবে, কখনো বলবে না। দ্বিমুখী নীতি যা তারাই তো জটিল করি আমরা, ঠিক না? একবার এদিকে যায়, একবার এদিকে যায়। একবার এরা বলে যে তোর সাথেও আছি, আবার ওরা যায় বলে যে তোর সাথেও আছি, ওদের সাথে তো আমি দুষ্টুমি করতেছি না। এটা হচ্ছে কি ওই যে ইসলামের সময় কি মুনাফিকদের বৈশিষ্ট্য ছিল না। এদিকে এসে বলতে একটা মানে মদিনাতে এমন একটা অবস্থা হয়েছিল যে আল্লাহ রসুল যখন মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে, ইহুদিরাও বলে যে এর বাইরে তো যাওয়ার সুযোগ নাই, তাহলে তো আমরা পিছিয়ে পড়ে যাবো। আচ্ছা আমরাও আছি, ওকে এমন ঢুকে গেছে। এবং ওদের থেকে কিছু লোককে এরা ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। টেকনিক্যাল হচ্ছে তোরা মুসলমান, টেকনিক্যাল মুসলমান এরা। আচ্ছা এখানে যাবি কি হয় শুনবি, আমাদের কাছে বলবি। তো এদের পরিচয় দিচ্ছে কোরআন, বলে যে এরা কি করে, এদের সাথে দেখা হইলেও বলে যে আমরা তোমাদের সাথে আছি, ওদের সাথে দেখা হলে বলে যে হ্যাঁ ওদের সাথে না, আসলে তোমাদের সাথে আছি। এমনি তারপর কি করে সমালোচনা করে টেকনিক্যালি, বলে যে ওই যে যখন ডান টান করে বলে যে এক পিঁপড়া আনছে একটা দিছে, খুব মজার বিষয়গুলো আছে। যাক আমরা এদের ব্যাপারে সতর্ক থাকবো। তাহলে আমরা সরলটা নিয়ে এখন ডিল করবো, জটিলে যাচ্ছি না আমরা। তাহলে দেখো সরলে একটা মাত্র লেন্স, তোমরা দেখবে আমার ছোটবেলায় আমাদের এখন একটা অ্যাডভার্টাইজ ছিল যে সার্ফ এক্সেল কেমন পরিষ্কার করে। কাপড় নিয়ে আসছে, দাদিমাকে একটা ম্যাগনিফাইং গ্লাস দিছে, দাদিমাকে ম্যাগনিফাই দিয়েছে, ও চমৎকার। মানে কি ওই যে কাপড়ের ছিদ্র কোনো কি নাই, ময়লা নাই। এখানে যে ম্যাগনিফাইং গ্লাসটা ব্যবহার করছে এটাই হলো আসলে সরল অণুবীক্ষণ যন্ত্র। ওকে ক্লিয়ার? তাহলে সেই সরল অণুবীক্ষণ যন্ত্রে আসলে এখানে যা হয় তোমরা জানো। লেন্স চেনার উপায়ে আমরা বলেছিলাম যদি লেন্সের পিছনে একটা আঙ্গুল রাখা হয়, সে আঙ্গুলটা যদি ছোট দেখায়, কাছাকাছি রাখলে, পিছনে কাছাকাছি একটা আঙ্গুল রাখলে যদি সে আঙ্গুলটা ছোট দেখায় তাহলে অবতল লেন্স, বড় দেখাইলে উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্সকে যদি আমি ফোকাস দূরত্বের ভিতরে একটা কি এরকম বিম্ব স্থাপন করি, লক্ষ্যবস্তু স্থাপন করি, সেই লক্ষ্যবস্তুর উত্তল লেন্স অলওয়েজ বিবর্ধিত এবং অবাস্তব বিম্ব গঠন করে। আপনাদেরকে 6টি পজিশনের জন্য পড়ে আসতে বলেছি। একদম লাস্ট পজিশনটা ছিল কি এফ এবং সি এর মাঝখানে যদি একটা লক্ষ্যবস্তু স্থাপন করা হয়, সেই লক্ষ্যবস্তুর কি করে অবাস্তব এবং বিবর্ধিত বিম্ব গঠন করে, সোজা বিম্ব গঠন করে কে উত্তল লেন্স। এইখানে সেই কাজটা হয় কেমন। তাহলে আমি রাখলাম, আমরা জানি বিম্ব গঠন করার কৌশল কয়টি, 3টি রে আঁকতে হয়। একটা সোজা চলে যাবে পা থেকে, আরেকটা গিয়ে এভাবে লেন্সে আপতিত হয়ে কোন দিক দিয়ে যাবে, ফোকাসটা ঠিক এক্স্যাক্টলি পরিমাপ করতে হবে, না হলে তোমাদের চিত্র চমৎকার হবে না। চলে গেল। আরেকটা যাবে কোন দিক দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এরা ঠিক এপাশে মিলিত হবে না, আমাদেরকে পিছন দিকে বাড়াইতে হবে। দেখো অলওয়েজ বিবর্ধিত। তাহলে আমরা যে ম্যাগনিফাইং গ্লাসের কথা বলছি, ম্যাগনিফাইং গ্লাসের লক্ষ্যবস্তু যে পাশে বিম্ব সে পাশে না। আমি ম্যাগনিফাইং গ্লাসে ধরলাম, কাপড়টা তো নিচে, বড় করে দেখা যায় তো নিচে, দ্যাট ইজ so this is magnifying glass. You know this one is U, this one is V, and this one is F. Okay, তাহলে সরল অণুবীক্ষণ যন্ত্রের এই হলো কি রশ্মিচিত্র। এই রশ্মিচিত্র অবশ্যই মাথায় থাকতে হবে। আমরা এখানে যেটা পড়বো সেটা হলো কি বিবর্ধন কাকে বলে পড়বো, ম্যাগনিফিকেশন। বিবর্ধন মানে কি ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন কাকে বলে সংজ্ঞাটা কারো মনে আছে? হ্যাঁ, বিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় ম্যাগনিফিকেশন। মাইনাস এল প্রাইম বাই এল, সেখান থেকে আমরা দেখাতে পারি মাইনাস ভি বাই ইউ, ঠিক না? এখানে ভি কে, ভি তো ভি,
মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ, এটা হলো ম্যাগনিফিকেশন। বুঝে গেছে? তাহলে এখন আমরা জানি, আমরা এটাকে একটু এখন আর একটু মোটিভেশন চালাবো। আমরা জানি 1/u সমান 1/v সমান 1/f। ওকে, তাহলে আমি যদি এখন মুখে মাইনাস ভি বের করতে হবে না, তাহলে এটা পাশে পাঠিয়ে দিই। 1/u সমান 1/f মাইনাস 1/v। তাহলে আমি যদি বি দ্বারা গুণ করে দিই, b/u সমান b/f মাইনাস 1, মাইনাস দ্বারা যদি গুণ করি মাইনাস b/f সমান, তাহলে কি দাঁড়াবে, যদি পাশে লিখি মাইনাস b/f সমান b/u সমান হচ্ছে 1 মাইনাস v/f। ওকে, তাহলে আমি যদি সেই মানটা এখন ম্যাগনিফিকেশন বিবর্ধনে বসিয়ে দিই, তাহলে আমার মানটা কি দাঁড়াচ্ছে, ম্যাগনিফিকেশন ইকুয়াল 1 মাইনাস v/f, ঠিক না? কিন্তু আপনারা জানেন, আমরা যদি এক্ষেত্রে লক্ষ্যবস্তুটাকে একদম চমৎকারভাবে দেখতে চাই, কত সেন্টিমিটার দূরত্বে দেখতে হবে, 25 সেন্টিমিটার দূরত্বে দেখতে হবে। এই 25 সেন্টিমিটার দূরত্বকে কি বলে, স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। ওকে, ঠিক না? 25 সেন্টিমিটার না দেখলে আমি ভালো করে দেখতে পাবো? আমি ম্যাগনিফাইং গ্লাস ধরছি, দেখা যাচ্ছে 1 মিটার দূরে ওই কাপড়ের প্রতিবিম্ব তৈরি করছে, তো আবার আরেকটা লাগাইতে হবে তখন লেন্স। আরেকটা লাগালে এটা কি হয়ে যাবে তখন, জটিল অনুবীক্ষণ যন্ত্র। তখন আমাদের আবার ফোকাসিং করতে হবে, একটু পরে নিচে নিয়ে গিয়ে ঠিক জায়গায় ফোকাসিং করতে হবে। এটা না ফোকাসিং, আমরা আসবো, কেন আসবো এখানে। তাহলে এম সমান আমরা পেলাম হচ্ছে যে এখানে তাহলে আমরা বলতে চাচ্ছি কি ভি সমান কি হবে, মাইনাস ডি। ভি সমান বিটা হইতে হবে ডিতে, এবং অবাস্তব বিম্বে দেখি মাইনাস, সুতরাং এম সমান কি দাঁড়াবে 1 প্লাস d/f। এটাই সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। বলো। স্যার ডারউইন বলছিল না যে বানর থেকে মানুষ আসছিল, আসলে কি বানর থেকে মানুষ আসছে? ডারউইন যে বলছে ওগুলো বলছে এখন থেকে 200-300 বছর আগে। তখন আমরা জানছি যে কি বিবর্তনবাদ জানছি, কিন্তু আমরা জেনেটিক্স জানি নাই। কিন্তু এরপরে গ্রেগর জোহান ম্যান্ডেল আসছে না, উনি এসে কি করছে, জেনেটিক্সের 2টো সূত্র দিছে না, এবং তিনি এখানে দেখাইছেন যে ডিএনএর সিকোয়েন্স কখনো কি হয় না, ব্রেক হয় না। এবং আধুনিক সায়েন্স প্রমাণ করছে ডারউইনিজম মিথ্যা, ফলস। ডারউইনিজম নিয়ে এখনো কথা বলে কারা, ওই নাস্তিকরা কথা বলে। এবং যারা সায়েন্স পড়ে নাই এরা বলে, দেখবেন যারা ওই যে কি পড়ছে, এই সমাজ বিজ্ঞান পড়ছে এবং একটু নাস্তিকতার সাথে সম্পর্কিত, তারা এখনো এটা নিয়ে আসে, নানান ধরনের কথাবার্তা বলে। কিন্তু আধুনিক সায়েন্সে এখন ডারউইনিজমের কোনো কি নাই, ভিত্তি নাই। যারা কথা বলে তাদেরকে এই কথাটা বলে দেবা। এটা তো এখন অনেক ব্যাকডেটেড, এবং এটা এখন এস্টাবলিশড যে ডারউইনিজম আসলে ফলস জিনিস ছিল। তো তাহলে এখন যদি কেউ যদি পিথাগোরাসের সে কথাটাকে বলে, পিথাগোরাস বলছে যে সারা মহাবিশ্বে নাকি 7টা মৌলিক পদার্থ আছে 2000 বছর আগে। মৌলিক পদার্থগুলো কি, আগুন, পানি, মাটি, বায়ু। তো এটা কি একটু সত্য কথা? এখন যদি কেউ 2000 বছর আগের কথা না যদি বলে যে মৌলিক পদার্থ 4 প্রকার, এগুলো হলো মৌলিক পদার্থ, কিন্তু একটা মৌলিক পদার্থ আন্তাজে জ্বালা দিছে। এবার গ্যালিলিওর আগে বিজ্ঞানীরা বলছে যে সূর্য নাকি পৃথিবীর চারপাশে ঘুরে। তো এখন অথচ বাইবেলে লেখা ছিল পৃথিবীর চারপাশে কি ঘুরে, পৃথিবী সূর্যের চারপাশে। এখন বাইবেল কি করছে রে, মাঝখানে ভয় পাওয়া বিজ্ঞানীদের সাথে চেঞ্জ করে গেছে, ওই যে ভুল বলছে। তখন এই মতবাদের প্রবক্তা ছিল আবার এরিস্টটল তখন জাতশীল বিজ্ঞানী, ছোটখাটো বিজ্ঞানীরা বললে কেউ শুনতেছে। কোপারনিকাস বলছে যে না ভুল কথা, কিন্তু এর কথা কে শুনতেছে? এই অনবীক্ষণ যন্ত্র। তোমরা জানো না, তোমরা এই যে 1600 সালের আগে ইউরোপে গির্জার সেরকম প্রভাব ছিল। মানে ধরো বিভিন্ন রাজ্য ছিল না, রাজ্যের সুলতানদেরকে যদি গির্জা যদি বলতো যে তারা আক্রমণ করতো, মানে এবং গির্জা কি করতো, সবাইকে একত্রিত করতো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এটাকে আমরা নাম দিয়েছিলাম ক্রুসেড।
আল আকসা এখন আমাদের তো হাত ছাড়া। সালাউদ্দিন আইয়ুবী একবার দখল করছিল, একবার উমর রাদিয়াল্লাহু আনহু দখল করছিল, উমরের পরে আবার এরা দখল করে ফেলছে, আবার সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে আল আকসা দখল করছে, আবার এরা কি করছে এখন 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ওরা আবার দখল করে ফেলছে, বিশেষ করে 1967 সালে যুদ্ধের সময়। তাহলে দেখো এগুলো সব অর্গানাইজ করছে কারা? গির্জা। এবং পরে পরে গির্জা দুভাগে ভাগ হয়ে গেছে। একটা গির্জার একটা পক্ষের নাম ছিল ক্যাথলিক, আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্টদের কাজ করা হচ্ছে যে ক্যাথলিকের কি করা? প্রোটেস্ট করা। ক্যাথলিক ভুল। ক্যাথলিক গির্জার তোমার কি পাদ্রীরা বলতো যে আমাদের কাছে জান্নাতের টিকিট আছে, তোমরা আমাদের কথা শোনো, টাকা দাও, হয়ে যাবে। প্রোটেস্ট্যান্টরা বলে যে সব বুয়া, এরা বাইবেলের কোনো মানেই না, এগুলো সব ফাইজলামি করতেছে। তোমরা অবাক হবা, এটা নিয়ে পরে খ্রিস্টান রাজ্যগুলো এক পক্ষে গেছে ক্যাথলিক, আর এক পক্ষে গেছে কি তোমার প্রোটেস্ট্যান্টের কাছে। জার্মানরা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, ইতালি এরা হচ্ছে কি ক্যাথলিক। পরে 100 বছর ব্যাপী ইউরোপে যুদ্ধ হয়েছে, 100 years ওয়ার বলে। এরপরে আর একটা যুদ্ধ হয়েছে 37 বছর যাবত যুদ্ধ, মানে রাজ্যগুলো শেষ। সেই যুদ্ধ করার পরে 1600 সালের দিকে একটা চুক্তি করছে সবাই মিলে। চুক্তির মূল কথা হলো এখন থেকে ধর্ম বা গির্জা আমাদের রাষ্ট্র পরিচালনায় আর কোনো কথা বলতে পারবে না। ধর্ম এইভাবে নিচে চলে গেল। এটার থেকে উৎপত্তি হয়েছে ধর্ম নিরপেক্ষতা। তাহলে দুটো লেন্স, কটা লেন্স? দুটো লেন্স লাগবে, জটিল হইতে হবে, তা না হলে কেন না। তাহলে এখানে দুটো লেন্স দিয়ে আমরা ফোকাসিং এর বিষয়টা দেখবো, এবং খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকে আমরা কি করি এখানে অবজার্ভ করি। তোমরা জানো জটিল অনেকক্ষণ তোমরা দেখছো এখন থাকে না, এখানে একটা মিরর থাকে, মিরর দেখবা, মিররের মধ্যে ওই ছোট ছোট বস্তুগুলো রাখা হয়, তারপরে এখানে হাতল তাতল যা থাকে আর কি। আমরা এদিক দিয়ে দেখি বস্তু রাখা হয় কোথায়? এখানে দেখো, বুঝতে হবে কিন্তু। তাহলে যেহেতু আমি এই দিক দিয়ে দেখি, এটাকে বলা হয় কি অভিনেত্র বলে। চোখ রাইট এদিকে, ইংলিশে কি আই পিচ বলে। আর এদিক দিয়ে যেহেতু আমি বস্তু রাখি, বস্তুটাকে দেখার জন্য ব্যবহার করি, এটাকে বলা হয় অভিলক্ষ। লক্ষ্য বস্তু দেখা হয় কেমন, এবং এটা ইংলিশে বলা অবজার্ভার। দেখো তাহলে এই লেন্সকে প্রকাশ করার জন্য আমি ই ব্যবহার করব, এই লেন্সকে প্রকাশ করার জন্য কি ব্যবহার করব? ও ব্যবহার করব। এখানে মাল্টিপল, দুইবার কি হবে? বিম্বকরণ হবে। কিভাবে? এই লেন্স এই লক্ষ্যবস্তুর একটা বিম্বকরণ করবে, সেটা ধরো এখানে আসবে, সেটাকে ধরিয়ে আবার কি করবে? বিম্বকরণ করবে, আরো বড় করবে। ঠিক আছে, দেখা যায় যে এভাবে প্রায় 400 গুণের উপরে বাড়ানো যায় বিভিন্ন লেন্স, এগুলো ব্যবহার করে চেঞ্জ করে করে। কত গুণ? 400 গুণ। যেখানে কিছু নাই সেখানে কিছু আছে, এটা দেখা যায় কে? অনুবীক্ষণ যন্ত্র। একদম অনুবীক্ষণ যন্ত্র অপারেট করছে কিনা জানি না, আমরা দেখছিলাম এভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এভাবে আমরা কি করতে পারি? একটা মলিকুলার ফর্ম বা অ্যাটমিক ফর্ম দেখতে পারি। দেখো তাহলে আমরা কিভাবে বিম্ব ফর্ম করি এটা আমরা এখন দেখাচ্ছি কেমন এখানে। তাহলে একটা লেন্স নিলাম, এটা হচ্ছে কি অভিলক্ষ, আর একটা লেন্স আমরা একটু পরে আঁকবো। সেই অভিলক্ষের সামনে আমি একটা লক্ষ্যবস্তু স্থাপন করলাম। এই লক্ষ্যবস্তু এফ এর ভিতরে রাখলে হবে না, কিন্তু এফ এর ভিতরে রাখলে তো অবাস্তব বিম্ব হয়ে যাবে, ঠিক না? সেজন্য এফ এর বাইরে, তাহলে এফ এখানে ধরে নিয়ে আমি এফ এর বাইরে রাখলাম। দেখো আমি এদিকে যা নিচ্ছি এদিকেও তা নিচ্ছি, এটা যদি ঠিক করে না নাও তাহলে বিম্ব তোমার হবে না ঠিকভাবে। তাহলে চলে গেল একটা সোজা, তিনটারে রাখতে হয়। আর একটা কি প্রধান অক্ষের সমান্তরালে লেগে এই লেন্স আবদ্ধ হয়ে কি দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। ওকে, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার। এগুলো আমাদের 9-10 ছিল, তোমাদের ইন্টারমিডিয়েট আছে, আমাদের 9-10 ছিল। হ্যাঁ ছিল, কি কবে দূরবীক্ষণ অনুবীক্ষণ ছিল 9-10-এ? সংজ্ঞা দিচ্ছে যে এগুলো আমরা আঁকছি বারবার। তাহলে দেখো এখন এই যে দেখো এখন, তাহলে দেখো বাস্তব বিম্ব তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন এই বাস্তব বিম্বটাকে আমি আরেকটা লেন্স আঁকবো, ওই যে বললাম অভিনেত্র, আমার চোখের সামনে যেটা সেটা কেমন, সেটাকে এখন এমনভাবে স্থাপন করতে হবে যাতে এই লক্ষ্যবস্তুটা, মানে এটা এখন লক্ষ্যবস্তু এর জন্য, এইটা এই লেন্সের ফোকাসের ভিতরে আসে। ফোকাসের ভিতরে আসলে তো এই পাশে বিম্ব হবে নাকি, নাও তো এই পাশে চলে যাবে।
এটার নাম হচ্ছে ফোকাসিং। ওকে, এটার নাম কি? ফোকাসিং। দেখো ধরলাম আমি এটা ফোকাসের ভিতরে রাখি নাই, এটা আমি ফোকাসে রাখছি, মানে ধরলাম এই মানে ফোকাস দূরত্ব এটা হয়ে গেছে। তোমরা জানো উত্তর লেন্সে যদি লক্ষ্যবস্তু ফোকাস হয় বিম্ব কোথায় হবে? বলো। অসীমে। অসীমে, মানে বস্তু দেখা যাবে না, ঝাপসা দেখা যাবে। সেজন্য আমরা যারা আমজনতা অনুবীক্ষণ যন্ত্র কীভাবে অপারেট করে জানি না, তারা দেখবা যে খালি ঝাপসায় দেখতেছে। যারা এক্সপার্ট এরা কেউ স্ক্রুগুলো ঘুরে টুরে, ঘুরানো মানে কি এই লেন্সটাকে কাছে আনবে যাতে এই লেন্স কর্তৃক সৃষ্ট লক্ষ্যবস্তুটা এই লেন্সের ফোকাসের ভিতরে চলে আসে। দেন এটার একটা অবাস্তব বিম্ব এই পাশে তৈরি হবে, বিবর্ধিত। অবাস্তব বিম্ব মানে উত্তর লেন্সে বিবর্ধিত। তাহলে একবার বিবর্ধিত হবে আর একবার বিবর্ধিত। দেখো এখন কি হবে, দেখো এতটুকু আঁকার পরে আমরা কি করব, এই দেখো এখন এটাকে আমি প্রথম এটা আঁকবো, আমার টেকনিক আর কি, প্রথম এটা আঁকবো, এদিক দিয়ে গেল। আর এগুলোকে আমি এই পাশে বাড়ানোর সময় এমনভাবে বাড়াবো, দেখো এমনভাবে বাড়াচ্ছি যাতে এরা এদিক দিয়ে মিলিত হয়, পিছন দিক দিয়ে। ওকে, এটাই হচ্ছে কি চূড়ান্ত বিম্ব। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এটা তো নর্মাল, খালি এই জায়গায় একটা টেকনিক হচ্ছে কি, আগে এটা এঁকে এ পাশে আঁকার সময় আমি যদি এভাবে দিই তাহলে তো এদিকে মিলিত হবে না। তাহলে একটু কি এই পাশে ওই পাশে একটু ছড়ায় দেবো যাতে পিছন দিকে বাড়ালে মিলিত হয়। দেখো এখন তাহলে আমি এই দূরত্বটাকে বলবো ইউ। ইউ কার ইউ? এটা অভিলক্ষের, দ্যাটস ইউ ও। এই ফোকাস দূরত্বকে আমি বলবো এফ, বাট কার এফ? অভিলক্ষের এফ। ঠিক তেমনি এই লেন্স কর্তৃক সৃষ্ট বিম্ব হচ্ছে কোনটা? এটা না, এটাকে আমি বলবো ভি ও। তাহলে এই দূরত্ব কি বলো তো দেখি এখন, এটাও তো ইউ, এর জন্য ইউ না, বাট ইউ ই। আর এই দূরত্বকে আমরা বলবো ভি ই, অবশ্যই, কারণ এটা তো ঠিক না। আর এই ফোকাসটা এখন বলছি কি এখানে আনতে হবে, ঠিক না? ফোকাস ভিতরে রাখতে হবে, তাহলে এই দূরত্বকে বলবো এফ ই। ক্লিয়ার? চিত্র আকর্ষণ দেবে, এটা তোমার মাথায় থাকতেই হবে যদি তুমি সিকিউ সলভ করতে চাও। এখানে এই চ্যাপ্টারে এই অংশ সিকিউ সলভ করার জন্য পিকচার ভালো করে মাথায় থাকতে হবে, বলে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এটাকে বলি অভিলক্ষ, এটাকে কি বলি? অভিনেত্র বলি। মনে রাখবা অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অভিনেত্র, অভিলক্ষ এবং অভিনেত্রের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় নলের দৈর্ঘ্য। মনে থাকবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি, আবার বলছি, এখানে এই অভিলক্ষ এবং অভিনেত্রের মধ্যবর্তী দূরত্বের নাম কি? আছে নলের দৈর্ঘ্য সমান। তাহলে কি লিখবো এখানে? কোনটা প্লাস কোনটা? অভিনেত্র যোগ অভিলক্ষ। এটা যোগ, এখান থেকে এটা যোগ, এখান থেকে এটা, মানে এল সমান লিখতে পারি না, এটা প্লাস এটা। তো আগে অভিলক্ষ অভিনেত্র আসে না, এই পাশ থেকে যাও, ওই পাশ থেকে ইউ, এটা প্লাস এটা লিখো, হোয়াটএভার ইট ইজ। তাহলে আমি এল সমান লিখবো কি? এটা প্লাস, এটা খুব ভালো করে মনে রাখতে হবে কোনটা প্লাস কোনটা। ভি নট না ইউ নট লিখছি, এটা ভুলে গেলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে ফোকাস অভিনেত্রে সরি অনুবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য সমান হচ্ছে ভি নট প্লাস ইউভি। ওকে, তাহলে এখন লিখো, আমি মুছে ফেললাম, লিখো অনুবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য এল সমান ভি নট প্লাস ইউ ই। এবং আমরা লিখবো অভিনেত্রীর ক্ষেত্রে কতগুলো জিনিস আমাদের লিখে ফেলতে হবে। যেমন আমরা যদি 1/u প্লাস 1/v সমান 1/f সূত্রটা লিখি তাহলে কি হবে? 1/u নট প্লাস 1/v নট সমান 1/f নট। বিবর্ধন সমান কি লিখবো? m সমান লিখবো অভিনেত্রীর ক্ষেত্রে, সরি এটা আমি অভিনেত্রী লিখছি, হ্যাঁ এই হবে
আচ্ছা, তাহলে বিবর্ধনের ক্ষেত্রে আমরা জানি মাইনাস ভি ই বাই ইউ ই, ওকে, যেটা সময় আমি লিখতে পারি 1 মাইনাস ডি বাই বি ই বাই এফ ই। তাহলে এরপর লিখবো অভিলক্ষের ক্ষেত্রে সব মনে থাকতে হবে। ওয়ান বাই ইউ জিরো প্লাস 1 বাই ভি জিরো সমান 1 বাই এফ জিরো, এবং এম সমান লিখবো হলো মাইনাস বি নট বাই ইউ নট সমান মাইনাস বি নট বাই ইউ নট সমান লিখবো 1 মাইনাস ভি নট বাই এফ নট। ঠিক আছে, এই সমীকরণগুলো খুব ভালো করে মনে রাখবে। এগুলো কিন্তু আমি অভিনেত্রের ক্ষেত্রে এবং অভিলক্ষের ক্ষেত্রে বিবর্ধন লিখছি। তাহলে এখন আমাকে বের করতে হবে অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন। ওকে, লিখো অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন। এখানে আমরা যা লিখছি তা কিন্তু তোমার জানা জিনিসই লিখছি। অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন এম সমান আমরা কি জানি, লক্ষ্য বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তো বিম্বের দৈর্ঘ্য কি ছিল দেখো তো দেখি। বিম্বের দৈর্ঘ্যকে আমরা কোনো চিহ্ন দিই নাই না। প্রথমটাকে ধরো আমরা P1 PQ দিই, এরপরটাকে দেবো P1 Q1। এরপরে দুইটা বিম্ব হয় না, একটা বিম্ব ছিল কার কর্তৃক, অভিলক্ষ কর্তৃক সৃষ্ট, যেটা মাঝখানে এখানে ছিল, ওটাকে দিলাম P1 Q1। আর অভিনেত্র কর্তৃক চূড়ান্ত সৃষ্ট বিম্বকে নাম দিলাম P2 Q2। তোমরা লিখতে পারো এটা। তাহলে আমি এখন দেখো বিম্বের দৈর্ঘ্য বা লক্ষ্যবস্তু, বিম্বের দূরত্ব বা লক্ষ্যবস্তু দূরত্ব যদি এই সূত্র দিয়ে আমি লিখি তাহলে কি লিখবো, এভাবে দেখো আমরা লিখতে পারি P2 Q2 ডিভাইডেড বাই, মানে বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্যবস্তু দৈর্ঘ্য, PQ ছিল লক্ষ্যবস্তু দৈর্ঘ্য, আর P2 Q2 চূড়ান্ত বিম্বের দৈর্ঘ্য, ঠিক না? তাহলে আমি যদি এখন আরেকটু চালাকি করি, মাইনাস দেখো তো লিখতে পারি P2 Q2 ডিভাইডেড বাই, মাঝখানে যে বিম্বটা হয়েছে সেটা P1 Q1। আবার বলছি চিহ্নগুলো আমি চিত্রে দিই নাই, তোমরা চিত্রে দিয়ে তারপর বুঝবে। P1 Q1 ডিভাইডেড বাই লিখতে পারি। তাহলে বলো তো দেখি এটা কোন লেন্স কর্তৃক, কে কর্তৃক সৃষ্ট বিবর্ধন? PQ ছিল অভিলক্ষের লক্ষ্যবস্তু, P1 Q1 ছিল অভিলক্ষের বিম্ব। তাহলে আমি এটাকে M1 বা MO বলি, ঠিক আছে? এরপরে ইনটু এটা কার, তাহলে দেখো এখানে P2 Q2 ছিল কি অভিনেত্রী চূড়ান্ত বিম্ব, P1 Q1 ছিল তার লক্ষ্যবস্তু। তাহলে আমি এখানে লিখতে পারি ME লিখতে পারি। ওকে, আমরা যদি মানে এভাবে বিবেচনা করি, আচ্ছা মান না দিয়ে আমি যদি প্লাস দিই খালি, তাও দুইটা মান মাইনাস বিবেচনা করতে পারি। ওকে, এখন তাহলে আমি ওই যে এম নট এম ই সমান বের করছি না কিছুক্ষণ আগে, যেটাকে আমি যেটা বড় হাতের এভাবে লিখতে পারি, মাইনাস ভি নট বাই ইউ নট ইন্টু মাইনাস বাই ইউই। আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাও রাখতে পারি, নাহলে আবার চেঞ্জও করতে পারি। কীভাবে দেখো, কেউ চেঞ্জ করতে পারি, সমান আমার দরকার হলো এটা আমি এইভাবে রেখে দিলাম। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই জিনিসটাতে এভাবে লেখা হয়, 1 মাইনাস বিই বাই এফ লেখা হয়। তাহলে লিখতেছ, এবং এই ভি কিন্তু যেখানে সেখানে ফর্ম হলে আমি তো দেখতে পারবো না। কোথায় দেখতে হবে ফর্ম হওয়ার জন্য? এটা স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, মানে ডি, বড় হাতে ডি দূরত্বে, এবং এটা অবাস্তব বিম্ব না। তাহলে আমি এখানে খুব সহজে কি করতে পারি, 1
প্লাস ডি বাই এভি লিখতে পারি, যেহেতু কি বি সমান মাইনাস ডি। এটাকে আমি চূড়ান্ত বিম্ব অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা বলতে পারি। তাহলে তোমরা এখন এগুলো লিখে নাও। ওকে, শিখিও। একটি অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও তাহলে আপনারা বলেন তো আসলে অনুবীক্ষণ যন্ত্রে চূড়ান্ত বিম্ব উল্টো না সোজা? চূড়ান্ত বিম্ব হচ্ছে সোজা। উল্টো। দেখেন লক্ষ্যস্থ ব্যবহার রাখছিলাম না, তো চূড়ান্ত বিম্বটা ব্যবহার হয়েছিল না বড়, উল্টো হবে। কিন্তু উল্টো না সোজা সেটা বোঝার কোনো সুযোগ নেই। সাপোজ আমি একটা ব্যাকটেরিয়া রাখছি এই পাশে, তো ব্যাকটেরিয়া কি সোজা রাখছি না উল্টো রাখছি এটা আমি জানি? ওটা দেখার পরে আমি দেখতেছি এটা এইভাবে আছে, কারণ ব্যাকটেরিয়া তো আর খালি চোখে দেখা যায় না, খালি চোখে রাখছি এরকম। আচ্ছা ঠিক আছে, নিচে দিলাম উল্টে গেছে। স্লাইড করে স্লাইড তো একই হয়। তাহলে ওকে, এটা হচ্ছে একটা খুব প্রমিনেন্ট এবং বিখ্যাত একটা SW। কেমন? তোমরা এখন এটাকে বেস করে সলভ করবা কয়েকটা ভাষায়, এবার কমেন্ট করে যাচ্ছে। তাহলে আমরা একটু সলিউশনের দিকে আগাই। দেখো এখানে কি কি দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে বলা যায়। আমাদের যা যা লাগবে সবই মোটামুটি দেওয়া আছে। তাহলে লিখিত এফ নট কত আছে? 0.004 মিটার। দেখো মিটারে নিয়ে গেলাম। এফ ই দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারকে নিয়ে গেলে 0.05 মিটার। এরপরে দেওয়া আছে ভি নট, দেওয়া আছে ভি নট। এম বের করতে আমার ভি নট লাগবে, ভি নট দেওয়া আছে কত? দেওয়া আছে 20 সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলাম 0.2 মিটার। আর দেখো ভিই দেওয়া আছে, আই থিঙ্ক চূড়ান্ত বিম্ব বাস্তবটাও বলে দিছে 25 সেন্টিমিটার। তাহলে সেজন্য কি দিব? মাইনাস দিয়ে দেব, মাইনাস 0.25 মিটার। আমাদের প্রথম প্রশ্নে গতে আমাদের চাইছে হলো বিবর্ধন কত। তাহলে এটা কি খুব সহজ একটা প্রশ্ন নয়? as you know the equation to get the value of m, what is that value? 1 minus v naught by f naught into 1 minus ve by fe. Now put the value and get the answer using your calculator. V naught equal, we know there is 0.2 and f naught equal 0.041 minus v equal হচ্ছে 0.25, 0.05. I think this would be minus 294. তাহলে দেখো, আচ্ছা তাহলে
এর পরের প্রশ্নটা আমরা এখন দেখার চেষ্টা করব। ঘ নাম্বার প্রশ্নে যেখানে আমরা নলের দৈর্ঘ্য চাচ্ছি, তাহলে নলের দৈর্ঘ্যের জন্য আমাদের কি কি জানতে হবে? আমরা জানি নলের দৈর্ঘ্য সমান আমাদের জানতে হবে হলো বি নট প্লাস ইউই। বি নট তো দেওয়াই আছে 0.2 মিটার। তাহলে ইউই বের করি, তাহলে আমরা জানি কোনটা দিয়ে বের করবো? ইউই বলো তো দেখে। বিক্ষোভ যন্ত্রের ক্ষেত্রে যেটা বিবর্ধনের সূত্র ছিল এটা। বিবর্ধনের সূত্র কেন এটা দিয়ে বের করতে পারি না? আচ্ছা হ্যাঁ বের করো। 1/uv সমান 1/fe। এফি কত পাইছিলাম? 0.05 মাইনাস 1/bve হচ্ছে 0.2। তো আমার গেল দেখি, এটা রিভার্স করলে হয়ে যাচ্ছে। এখান থেকে বিয়োগ করে আমি মনে করি 1কে যদি 0.5 দিয়ে ভাগ করে 2 হবে, প্রথমটা হবে 20, 20 থেকে 5 বিয়োগ করলে হবে 15, 1/15। 1/15 সমান কত আসে? 10.0.0 0.666 এরকম আসবে। তো আমি এটা 67 লিখতে পারি আই থিঙ্ক, এত মিটার। এখানে এর এই জায়গায় সবগুলো মান বসিয়ে দিই, আমরা পাবো হচ্ছে 0.2 প্লাস এই মানটা, ঠিক আছে? ক্যালকুলেশন করে দেখছেন? এটাই হচ্ছে